আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী। গুরুদার সরকারি কলেজ আয়োজিত ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল কাদের চৌধুরী, সহযোগী অধ্যাপক এবং বিভাগের প্রধানের দায়িত্বে আছি ভূগোল পরিবেশ বিভাগ গুরুদার সরকারি কলেজ। আজকে আমি তোমাদের সাথে আলাপ করব ভূগোল বিষয়ের প্রথম পত্র, যেটা প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলের তৃতীয় অধ্যায় ভূমিকম্প, কারণ ও তার ফলাফল। ভূমিকম্প কাকে বলে আমরা আগে জেনে নিব। সাধারণভাবে বলা যায় যে নানাবিধ কারণে বা প্রাকৃতিক কারণে অনেক সময় ভূমির উপরিভাগ বা ভূপৃষ্ঠ উপরিভাগ আকস্মিকভাবে কেঁপে ওঠে, এটাকে আমরা ভূমিকম্প বলি। আর যদি আরেকটু সুন্দর করে গুছিয়ে বলি তাহলে বলবো যে ভূ অভ্যন্তরে প্রচণ্ড তাপ ও চাপের তারতম্যজনিত কারণে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয়। এই শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের উপরিভাগ কেঁপে ওঠে, এটাকে বলা হয় ভূমিকম্প। ভূমিকম্প একটা তরঙ্গের সৃষ্টি হয়। এই তরঙ্গ থেকে এই তরঙ্গটাই ভূপৃষ্ঠের সর্বত্র অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ভূপৃষ্ঠে যেখানে ভূ অভ্যন্তরে যেখানে ভূমিকম্প উৎপত্তি হয় তাকে বলা হয় কেন্দ্র। কেন্দ্রের ঠিক উপরে এটা উপকেন্দ্র। কেন্দ্র ভূ অভ্যন্তরে 5 কিলোমিটার থেকে 1100 কিলোমিটার উপরে ভূমিকম্পের কেন্দ্র হতে পারে। তো ভূমিকম্প যেখানে উৎপত্তি হলো তার উপকেন্দ্রে কিন্তু ভূমির কম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। এই উপকেন্দ্র থেকে যত দূরে যাওয়া যাবে ততই তার ক্ষতির পরিমাণ ধীরে ধীরে কমে আসে। এবার আমরা জানতে চাই যে ভূমিকম্প যে অনুভূত হচ্ছে এটার জন্য 3টা আমরা যন্ত্র আবিষ্কার হয়েছে পর্যন্ত। প্রথম হলো সিসমোগ্রাফ, মার্সেল স্কেল আর রিক্টার স্কেল। সিসমোগ্রাফের মাধ্যমে একবারে সামান্যতম একবার খুব ধীরে কোনো মৃদু ভূমিকম্প যদি কোথাও অনুভূত হয় সেটাকে শনাক্ত করা হয় এবং ভূমিকম্পের কেন্দ্রকে এটাকে বোঝা যায় যে কোথায় ভূমিকম্প উৎপত্তি হয়েছে। অর্থাৎ সিসমোগ্রাফের মাধ্যমে ভূমিকম্পের উৎপত্তিস্থলকে নির্ণয় করা যায়। আর মার্সেল স্কেল হলো ভূমিকম্পের তীব্রতা। ভূমিকম্পের কতটুকু তীব্র এটাকে মার্সেল স্কেলের মাধ্যমে এই ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। আর রিক্টার স্কেল 1932 সালে আমেরিকান ভূকম্প বিশারদ চার্লস এফ রিক্টার উনি এই যন্ত্রটি আবিষ্কার করেন। ওনার নাম অনুসারে এটার নাম হয়েছে রিক্টার স্কেল। রিক্টার স্কেলের মাধ্যমে ভূমিকম্পের শক্তির পরিমাণ নির্ণয় করা হয়, এটা কতটুকু শক্তিশালী। এই স্কেলের মধ্যে 1 থেকে 10 পর্যন্ত দাগ কাটা আছে। সাধারণত 4 মাত্রার নিচে হলে তেমন বেশি ক্ষয়ক্ষতি হয় না। এখানে 2 থেকে 2.9, 3 থেকে 3.9, 4 থেকে 4.9, 5 থেকে 5.9 এইভাবে মাত্রাগুলো দেওয়া আছে। তো 4 মাত্রার নিচে হলে তেমন বেশি ক্ষয়ক্ষতি হয় না, কিন্তু মানুষ বুঝতে পারে যে ভূমিটা কেঁপে উঠেছে। এই 5 থেকে 5-6 বা 5 থেকে যত উপরে যাবে ততই ভূমিকম্পের শক্তির পরিমাণ বেড়ে যায়। 8 মাত্রার উপরে যখন ভূমিকম্প হয় তখন মহাপ্রলয়, অর্থাৎ সমস্ত দালান কোঠা সব মাটিতে মিশে যাবে, ভেঙে চুরে। তো বাংলাদেশে আল্লাহর অশেষ রহমত বাংলাদেশে পর্যন্ত 4 থেকে 5 মাত্রা ভূমিকম্প হয়েছে, এর উপরে হয় নাই। তো 6 থেকে 7 হলে অনেক সময় যে যদি বাংলাদেশে 6 থেকে 7 মাত্রা ভূমিকম্প হয়, পুরাতন ঢাকার যে ভবনগুলো আছে এগুলি দেখা যাবে সব মাটির সাথে মিশে গেছে। অর্থাৎ ভঙ্গুর ভবনগুলো ভেঙে পড়ে, অনেক জানমালের ক্ষতি হয়। আমরা এখন জানবো ভূমিকম্পের কারণ, কি কি কারণে ভূমিকম্প হয়। ভূমিকম্পের কারণ যদি আমরা আলোচনা করতে হয়, প্রথম হলো শিলার মধ্যে সংঘর্ষ, পাত সংঘর্ষ। পাত ইংরেজি বলে প্লেট টেকটনিক থিওরি, পাত সঞ্চালন মতবাদ। তোমরা গত ক্লাসে আমার প্রিয় সহকর্মী এগুলো আলোচনা করেছেন যে আমাদের পৃথিবীর উপরিভাগে 27টি পাত আছে।
এই পাতগুলোর উপরে আমাদের ভূপৃষ্ঠ বা আমরা যেখানে অশ্বমণ্ডল, আমরা যেখানে বসবাস করছি, যে অবস্থিত। এই পাতগুলি বহির্গুরুমণ্ডলে যে অ্যাস্ট্রোস্ফিয়ার নমনীয় মণ্ডলের উপরে এই পাতগুলি অবস্থান করে এবং একটা পাত আরেকটা পাতের সাথে এভাবে মিশে আছে। এই একটা পাত এটাকে বলে যেখানে পাত সীমানা বা সংযোগস্থল। এই সংযোগস্থলগুলি অনেক সময় বিভিন্ন কারণে ভূঅভ্যন্তরের তাপ এবং চাপের কারণে এই পাতগুলি নড়াচড়া করে। এগুলি এক সময় একটা আরেকটার মুখোমুখি হয়, এক সময় একটা থেকে সরে যায়, অনেক সময় পাশাপাশি চলে। এই ধরনের পাত সঞ্চালন হয়। পাত সঞ্চালনের কারণ হলো, প্রধান কারণ হলো পরিচলন স্রোত। আমাদের বহির্গুরুমণ্ডলে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এখানে প্রচণ্ড তাপে এখানকার পদার্থগুলো, শিলাগুলো গলিত অবস্থায় আছে। আমরা যখন ভাত রান্না করি, ভাত রান্না করার সময় আমরা ঢাকনা দিই ভাতের ডেকচির উপরে, তখন দেখা যায় যে এক সময় ডেকচির ঢাকনাটা পড়ে যায়। এটা হলো পরিচলন স্রোত। অর্থাৎ নিচের যখন আমরা উনুনে হাঁড়ি বসাই, তখন এই নিচের পানি গরম হয়ে এই গরম পানিটা উপরে যায়, ধাক্কা দিয়ে পানিটাকে, ঠান্ডা পানিটাকে নিচে পাঠিয়ে দেয়। এভাবে উপরে নিচে যে পানিগুলি চলাচল করে, উপর থেকে নিচে তাপের এই যে পরিবহন, এটাকে বলা হয় পরিচলন স্রোত। এমন এইভাবে ভূপৃষ্ঠের অভ্যন্তরে বহির্গুরুমণ্ডলে প্রচণ্ড এরকম পরিচলন স্রোতের সৃষ্টি হয়। এগুলো অ্যাস্ট্রোস্ফিয়ারে ধাক্কা দেয়, তখন এগুলি প্লেটের মধ্যে যখন এগুলো আঘাত চলে আসে, তখন প্লেটের সংযোগস্থলগুলো নড়ে চড়ে ওঠে। নড়ে চড়ে উঠলে ওই সংযোগস্থলে যেই সমস্ত দেশ, মহাদেশ, মহাসাগর অবস্থিত, সেই স্থানগুলি কেঁপে ওঠে। অর্থাৎ ভূপৃষ্ঠের পাতের সংযোগস্থলগুলি হল সবচেয়ে দুর্বলতম স্থান ভূমিকম্পের জন্য। খুবই ভূমিকম্প প্রবণ এলাকাগুলো এই পাতের সংযোগস্থলগুলো। যেই সমস্ত দেশগুলো আছে, যেমন জাপান, ইতালি, ইন্দোনেশিয়া, ইরান, ফিলিপাইন, এই সমস্ত দেশ, নেপাল, এগুলি হলো পাত সীমানা অবস্থিত দেশগুলো। এখানে এই জন্য প্রতি বছরই ভূমিকম্প দেখতে পাওয়া যায়। তাহলে পাত সংঘর্ষ পরে আমরা যদি দেখি স্থিতিস্থাপক প্রতিক্ষেপ, হ্যাঁ, স্যার এইচডি রেইড উনি মনে করেন যে পৃথিবীর অভ্যন্তরে ভূ আলোড়নজনিত কারণে অনেক সময় ভূমিটা ফেটে যায়। ভূ আলোড়নজনিত যখন ভূমি ফেটে যায়, তখন প্রচণ্ড চাপে ওই ভূমির শিলার উভয় পাশ বেঁকে যায়। বেঁকে একটা অপরটার দিকে অগ্রসর হয়ে যখন এই বাঁকার পরিমাণ বেড়ে যায়, তখন এর মধ্যে একটা স্থিতিস্থাপক শক্তির সৃষ্টি হয়। এই স্থিতিস্থাপক শক্তি যখন সৃষ্টি হলো, তখন এই ভূ আলোড়নের প্রভাবে যখন এগুলি শিলাগুলি প্রচণ্ডভাবে বেঁকে যাওয়ার ফলে একসময় এগুলি শিলাগুলি ভেঙে যায়। প্রথমে ভাঙে তার শিলার সামনের অংশ, তারপরে ভাঙে শিলার নিচের দিকে বা পিছনের অংশগুলো। যখন শিলাগুলি ভেঙে যায়, তখন স্থিতিস্থাপক শক্তি এটা মুক্ত হয়ে যায়। মুক্ত হইলে ভূ অভ্যন্তরে বিপুল পরিমাণ শক্তির সৃষ্টি হয়। এই কারণে অনেক সময় পৃথিবীর উপরিভাগে ধাক্কা দেয়, ভূপৃষ্ঠ ধাক্কা এবং ভূমিকম্প হয়। এটাকে বলে স্থিতিস্থাপক প্রতিক্রিয়া, ইংরেজি বলে ইলাস্টিক রিবাউন্ড। এটা স্যার এইচডি রেইড উনি এই তত্ত্বটি আবিষ্কার করেছেন। এরপর আমরা দেখি যে ভূগর্ভস্থ বাষ্প। আমাদের অশ্বমণ্ডলের দুইটা অংশ, একটা হলো মহাদেশীয় অংশ, একটা হলো মহাসাগরীয় অংশ। মহাদেশীয় অঞ্চলের মধ্যে বিভিন্ন ধরনের মালভূমি, পাহাড়, এই ধরনের উঁচু ভূমি আছে, এগুলোর অশ্বমণ্ডলের গভীরতা বেশি। আর মহাসাগরের তলদেশ, সাগর মহাদেশের তলদেশে অশ্বমণ্ডলের গভীরতা অনেক কম। অনেক সময় দেখা যায় এই সাগরের তলদেশে বিভিন্ন ফাটল দিয়ে অনেক সময় সাগরের পানিগুলো, মহাসাগরের পানিগুলো ভূঅভ্যন্তরে প্রবেশ করলে তখন এই পানিগুলো প্রচণ্ড তাপে, ভূঅভ্যন্তরের তাপে বাষ্প হয়ে যায়। বাষ্পগুলো এত বিশাল পরিমাণে বাষ্প হয় যে এগুলো কি করে বেরোর জন্য অস্থির হয়ে যায়। তখন ভূত্বকের কোনো দুর্বল অংশ পেলেই এখানে সেগুলো কি করে ভূপৃষ্ঠের তলদেশে ধাক্কা মারে। অনেক সময় দেখা যায় আমরা মানুষ যখন যদি এলোমেলো কিছু খাবার খাই, দেখা যায় পেটে গ্যাস হয়। গ্যাস হইলে যতক্ষণ পর্যন্ত গ্যাসটা না বেরোবে ততক্ষণ আমরা দেখবো আমাদের পেটে ব্যথা করতেছে। ডাক্তারের কাছে গেলেই তাকে বুঝতে পারে, তখন যে গ্যাসটা বন্ধ করার জন্য বা এটা বের হওয়ার জন্য ঔষধ দেয়, তখন আবার পেট ব্যথা ভালো হয়ে যায়। কিন্তু ভূ অভ্যন্তরে যখন এইরকম প্রচণ্ড বাষ্প হয়,
এই বাষ্পগুলো ভূপৃষ্ঠে আসার জন্য এগুলা কী করে ভূপৃষ্ঠের তলদেশে প্রচণ্ড ধাক্কা দেয়। এই ধাক্কার প্রভাবে অনেক সময় ভূমিকম্প সৃষ্টি হয়। তারপরে আসে ভূপৃষ্ঠের চাপ বৃদ্ধি। আমাদের দেশে নদ নদীগুলো বা পৃথিবীর বিভিন্ন নদ নদীগুলো বৃষ্টি, বায়ুপ্রবাহ, নদীর স্রোত বা বিভিন্ন কারণে বরফ গলিত পানির প্রভাবে নদীর তলদেশগুলি ভরাট হয়ে যাচ্ছে। একসময় আমাদের নরসুন্দা অনেক খরস্রোতা ছিল, প্রচণ্ড গভীর ছিল, কিন্তু আজকে সেই নরসুন্দা সেই গভীরতা নাই, কারণ প্রচুর পলি জমে গেছে। এভাবে আমাদের বাংলাদেশের বা বিভিন্ন দেশের নদীগুলি এরকমভাবে পলি জমে একসময় দেখা যায় এই পাললিক শিলার স্তর এত বেশি হয়ে যায় যে প্রচণ্ড এগুলো ভারী হয়ে কী করে নিচের দিকে চাপ দেয়। ভূ অভ্যন্তরে এই তলদেশে চাপ দেয় যখন এইভাবে অনেক সময় ভূপৃষ্ঠের চাপটা বৃদ্ধি পায়। ভূপৃষ্ঠের চাপ বৃদ্ধি পেলে অনেক সময় ভূমিকম্পের কারণ হতে পারে বা হয়। তারপরে আমরা দেখি হিমানী সম্প্রপাত। হিমানী সম্প্রপাত হলো যে মেরু অঞ্চলে, উত্তর এবং দক্ষিণ মেরু অঞ্চলে বিশাল অনেক উঁচু উঁচু পর্বত, মালভূমি, এখানে বরফ জমে আছে, বিশাল বিশাল বরফের স্তূপ। অনেক সময় দেখা যায় যে এই স্তূপগুলি অনেক সময় ফাটলের সৃষ্টি হয় বিভিন্ন কারণে। ফাটলের সৃষ্টি হলে এটা মূল অংশ থেকে ফাটল বরাবর একটা অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হলে তখন মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে দ্রুত বেগে এটা নিচের দিকে ধাবিত হয় এবং পাহাড়ের পাদদেশে অনেক উপর থেকে এগুলো আশ্রয় পড়ে। এটাকে বলা হয় হিমানী সম্প্রপাত। বড় বড় বরফের পিণ্ডগুলি যখন আশ্রয় পাহাড়ে পাদদেশে পড়ে তখন পাদদেশে এই এলাকায় প্রচণ্ড রকম ভূমিকম্প অনুভূত হয়। এগুলি হলো প্রধান প্রধান কারণ। আরও অন্য অনেক কারণ আছে, আমি সময় স্বল্পতার জন্য এগুলি বলতে যাচ্ছি না, প্রধানগুলি তোমাকে আলোচনা করলাম। এবার আমরা চলে আসি ভূমিকম্পের ফলাফল। ভূমিকম্প হলে কি কি হয়, কি ধরনের আমাদের ক্ষতি হয় বা কি ধরনের প্রভাব আমরা ভূপৃষ্ঠে দেখতে পাই। প্রথম হলো ভূত্বকে অসংখ্য ভাঁজ ও ফাটলের সৃষ্টি। ভূমিকম্প হলে ভূপৃষ্ঠগুলো ফেটে যায়, কারণ ভূআলোড়ন হয়। ভূমিটা কি করে, এগুলো নড়াচড়া করে, নড়াচড়া করার ফলে ভূপৃষ্ঠগুলো ফেটে যায়। ফেটে গেলে এখানে এই ফাটল এর মধ্যে কি করে, এগুলো বিশাল বিশাল ফাটলের সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায় দুইটা ভূপৃষ্ঠ মুখোমুখি অনেক সময় রওনা হয়। রওনা হলে তো মাঝখানে যদি কোনো পাললিক শিলা থাকে তাহলে এখানে বিশাল ভাঁজের সৃষ্টি হয়। পাললিক শিলাগুলি উপরের দিকে চলে আসে, বসে কি করে বিশাল এরকম ঢেউয়ের মতো ভাঁজের সৃষ্টি করে। তারপরে আমরা আসি নদীর গতিপথ পরিবর্তন। অনেক সময় দেখা যায় যে বিশাল বিশাল নদীগুলি, অনেক গভীর নদীগুলি দেখা যায় যে ভূমিকম্পের কারণে নদীর তলদেশ উপরে চলে আসে, নদীর গতিপথ বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে তখন নদী কী করে অন্য দিক দিয়ে প্রবাহিত হয়। আর যেখানে নদীর পানি আটকা হলো সেগুলো বিশাল বিল, হাওর, ঝড় এগুলো জলাভূমির সৃষ্টি করে। যেমন 1887 সালে বাংলাদেশের পুরাতন ব্রহ্মপুত্র নদ, এটা এই ভূমিকম্পের কারণে তার গতিপথ পরিবর্তিত হয়েছে। 1950 সালে আসামের দিবং নদী, এটাও এই ভূমিকম্পের কারণে তার গতিপথ পরিবর্তিত হয়েছিল। আসলে এই দুইটা নদীর গতিপথ বর্তমানে যেখানে আছে সেখানে ছিল না, এটার গতিপথ পরিবর্তিত হয়েছে ভূমিকম্পের কারণে। তারপর সমুদ্র তলের উত্থান পতন। অনেক সময় দেখা যায় সমুদ্রের তলদেশ কী করে উপর দিকে উঠে চলে আসে। আবার বিশাল ভূপৃষ্ঠের অনেক পাহাড়, মালভূমি, সমভূমি সমুদ্র তলদেশে চলে যায়। আমাদের সেই টারশিয়ারি যুগের যেই টেথিস একটা সাগর ছিল, এই সাগর এই ভূমিকম্পের কারণেই আজকের এই বিশাল হিমালয় পর্বতমালা, আল্পস, হিমালয়, ইউরোপের আল্পস, এশিয়াতে এটা হিমালয়, এই পর্বতমালা সৃষ্টি হয়েছে। আমাদের বাংলাদেশের যেই চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেটের যে টিলা পাহাড়গুলো, সে আমলে এই পাহাড় এবং টিলাগুলি ওই টারশিয়ারি যুগের সৃষ্টি হয়েছে। এটা দেখা যায় অনেক সময় এই ভূমিকম্পের কারণে দেখা যায় এইগুলি সৃষ্টি হয়েছে। তাহলে সমুদ্র তল অনেক সময় সমুদ্র অনেক দ্বীপ থাকে, এগুলি দেখা যায় অনেক সময় বিলীন হয়ে যায়। যেমন আমাদের বাংলাদেশের কক্সবাজারের যে মহেশখালী দ্বীপ, এটা একসময় কক্সবাজারের সাথে সংযুক্ত ছিল। ভূমিকম্পের কারণে এই মাঝখানের অংশটা সমুদ্র তলে চলে গেছে
এখন মহেশখালী দ্বীপ আপনি কক্সবাজার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে এইভাবে ভূমিকম্পের কারণে অনেক সময় সমুদ্র তলদেশ অনেক সময় দেখা যায় যে উঁচু হয়ে গেছে, আবার অনেক সময় অনেক পার্বত্য এলাকা সমভূমি এলাকা এগুলি সমুদ্র তলে চলে গেছে। এইভাবে সমুদ্র তলের উত্থান এবং পতন হয়। ভূমিধস, যখন প্রচণ্ড ভূমিকম্প হয় তখন যে ভঙ্গিল পর্বতমালা অনেক 5 প্রকার আছে, এর মধ্যে একটা প্রকার হলো ভঙ্গিল পর্বত, যেগুলো দুর্বল, ক্ষয় হয়ে যেতে দুর্বল হয়ে গেছে। এই সমস্ত দুর্বল পর্বতগুলি, ভঙ্গিল পর্বতগুলি থেকে বিশাল বিশাল অংশ কী করে ধসে পড়লে নিচে কোনো ঘর বাড়ি গাছপালা বনভূমি থাকলে এগুলো মাটির নিচে চাপা পড়ে যায়, অনেক জানমালের ক্ষতি হয়। বাংলাদেশে ভূমিধস হয় বর্ষাকালে, দেখা যায় যে পার্বত্য চট্টগ্রামে এভাবে ভূমিধস হচ্ছে। এটা অবশ্য ভূমিকম্পের কারণে না, এটা আমাদের মনুষ্য সৃষ্টির কারণে হচ্ছে, কিন্তু ভূমিকম্পের কারণে অনেক সময় বিশাল বিশাল অংশ ভূমিধস হয় এবং অনেক জানমালের ক্ষতি হয়। সুনামি হলো যে বিশাল সমুদ্রের ঢেউ। 2004 সালে ইন্দোনেশিয়া হঠাৎ করে সমুদ্রের তলদেশ উপরে চলে আসছিল, সমুদ্রের তলদেশ আসাতে এই যে বিশাল জলরাশি, এই ঢেউ হয়ে এগুলা উপকূলের দিকে রওনা হয়েছে। উপকূলের দিকে রওনা হওয়াতে উপকূলের যেমন অনেক দেশ, থাইল্যান্ড, জাপান, মানে তার ইন্দোনেশিয়া আশেপাশে যত দেশগুলো ছিল, এখানকার অনেক মানুষ এই সমুদ্রের এই সুনামিতে নিহত হয়েছে, হাজার হাজার মানুষ। অনেক সময় আমরা ফেসবুকে যদি দেখি, দেখা যায় যে জাপানের যেই সুনামি, এটা অনেক সময় ফেসবুকে, ইউটিউবে অনেক সময় দেখানো হয়। যদি কোনো সময় সুযোগ হয় দেখে নেবে। এই বিশাল একটা সুনামি ঢেউয়ের উচ্চতা হলো 50 থেকে 60 ফুট। এই বিশাল ঢেউ অনেক সময় কি করে উপকূলে এসে আঘাত হানে। এতে দেখা যায় অনেক ঘর বাড়ি যানবাহনের অনেক ক্ষতি হয়, ব্যাপক ক্ষতি হয় এবং অনেক মানুষের জীবনহানি হয় এবং আর্থিক ক্ষতির কারণ হয়ে থাকে। তো 2004 সালে এই যে সুনামি হয়েছিল, এটা একবারে সেই আফ্রিকা উপকূল পর্যন্ত চলে গেছিল। আন্দামান, বাংলাদেশ বঙ্গোপসাগরের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, এটা ভারতের অংশ, এখানে অনেক জাহাজ ছিল, সেনাবাহিত কতগুলো জাহাজ ছিল, এগুলি ডুবে গেছিল। আমাদের আল্লাহর রহমতে বাংলাদেশ এই সুনামি থেকে রক্ষা পেয়েছিল, কিন্তু ভারতও রক্ষা পায় নাই, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশগুলি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাহলে বিশাল সুনামির সৃষ্টি হয়। তো ভূমিকম্প, আমরা যেটা পুকুরের যখন ঢিল মারলে দেখা যায় যে যেখানে ঢিলটা পড়লো সেখানে তার ঢেউর পরিমাণ বেশি। এই ঢেউটা যতই তীরের দিকে যাবে ততই ঢেউর পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে। তো ভূমিকম্প কিন্তু 3টা তরঙ্গ, আমি প্রথমে এটা আলোচনা করা দরকার ছিল। ভূমিকম্প যখন হয় তখন 3টা তরঙ্গ ভূমিকম্পের থেকে দেখতে পাওয়া যায়। একটা হলো পি তরঙ্গ, এস তরঙ্গ, আর একটা হলো এল তরঙ্গ। পি হলো প্রাথমিক তরঙ্গ, এটা সরাসরি ভূপৃষ্ঠের উপরে এসে ধাক্কা দেয়, সরাসরি চলে আসে, এটাকে অনেক সময় ধাক্কা তরঙ্গ বলা হয়। এই পি তরঙ্গের পরপরে চলে আসে এস তরঙ্গ। এস তরঙ্গটা ভূপৃষ্ঠের উপরে বস্তুকে ক্ষতিগ্রস্ত করে, এই জন্য আমাদের উপরে ভূপৃষ্ঠের উপরে দালান কোঠার অবকাঠামোগুলো অনেক সময় কী হয়, ক্ষতিগ্রস্ত হয় এস তরঙ্গের মাধ্যমে। এরপরে আসে এল তরঙ্গ, যেটাকে সারফেস ওয়েভ বলে। পি কে বলে প্রাইমারি ওয়েভ, এস হলো সেকেন্ডারি ওয়েভ, আর এল হলো সারফেস ওয়েভ। এটা ভূপৃষ্ঠের উপরিভাগে সমান্তরালভাবে প্রবাহিত হয়। পুকুরের মধ্যে ঢিল মারলে যে ঢেউটা যেভাবে পুকুরের উপরিভাগে জলরাশিকে যেভাবে আলোড়িত করে, ঠিক সেরকম এই এল তরঙ্গটা পৃথিবীর সমান্তরালে আনুরূপভাবে এভাবে সমান্তরালে প্রবাহিত হয় এটা, এবং এই তরঙ্গ যত দূরে যাবে ততই তার তীব্রতার পরিমাণ কমে যায়। এই এস তরঙ্গ এল তরঙ্গ দিয়েই, এই এল তরঙ্গের মাধ্যমেই কী করা হয়, ভূমিকম্পের উৎপত্তি স্থলকে শনাক্ত করা হয়। এই এল তরঙ্গ যত দূরে যাবে ততই তার তীব্রতা কমে যাবে। এই জন্য বাংলাদেশে যখন ভূমিকম্প হয় দেখা যায় তার উৎপত্তি স্থলগুলো নেপালে অথবা আসামে অথবা মেঘালয় রাজ্যে,
যে ওইখানে কিন্তু উৎপত্তিস্থলে কিন্তু তার তীব্রতা বেশি, সেখানে ক্ষয়ক্ষতি দেখা যায়। কিন্তু বাংলাদেশে সেই আমরা ভূমিকম্প বুঝতে পারি, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম থাকে, কারণ আমরা সেই সমস্ত দেশ থেকে একটু দূরে, যার জন্য আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কম। এই জন্য এই নয় যে বাংলাদেশ ভূমিকম্প থেকে রক্ষা পেতে পারে। যে কোনো সময় বাংলাদেশে বড় বড় ছোটো ছোটো ভূমিকম্পগুলি অনেক সময় বড় বড় ভূমিকম্পের পূর্বাভাস সাবধান করে। তো আমাদের দেশেও এরকম ভূমিকম্প বড় হওয়ার সম্ভাবনা আছে। এই ব্যাপারে বাংলাদেশ সরকার এগুলো পদক্ষেপ নিয়েছেন। যেভাবে ভূমিকম্প, জাপানে এক ধরনের রড আবিষ্কার হয়েছে যেগুলো স্থিতিস্থাপক, ভূমিকম্পের সাথে সাথে এগুলো নড়াচড়া করে দালানগুলো ক্ষতিগ্রস্ত হয় না। বাংলাদেশে এখন সেই রড আবিষ্কার হয়েছে, ভূমিকম্প প্রবণ রড, যেগুলো ভূমিকম্প হলে যাতে দালানগুলো রক্ষা পায়। আস্তে আস্তে এই ব্যাপারে বাংলাদেশ সরকার এবং পৃথিবীর বিভিন্ন বিজ্ঞানীরা এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিচ্ছেন এবং এ ব্যাপারে গবেষণা চলতেছে। যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার বিশেষ অনুরোধ, কারণ হলো যে মানুষ যখন অবসর থাকে, যখন কাজ থাকে না, তখন সে গ্রস্ত হয়ে যায়, নানান ধরনের চিন্তা মাথায় আসে। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো শয়তান কিন্তু সবসময় কী করে, খারাপ চিন্তা ভাবনা মানুষের মনে ঢুকিয়ে দেয়। হ্যাঁ, মানুষকে তার ভালো পথ থেকে খারাপ পথে নিয়ে আসে। এর মধ্যে কিছু সঙ্গেরও ব্যাপার আছে, যে ভালো বন্ধুদের সাথে যদি তুমি করো, সঙ্গ স্থাপন করো বা বন্ধুত্ব করো, দেখবা সেই বন্ধু তোমাকে অনেক উপরে নিয়ে যাবে। আর যদি খারাপ বন্ধুর সাথে তুমি যদি বন্ধুত্ব করো, সে তোমাকে অনেক নিচে যেয়ে যাবে। এই জন্য বন্ধু নির্বাচনও অনেক গুরুত্বপূর্ণ। আর এই সময়টা তোমাদের অনেকেই, তোমরা এখন উঠতি বয়সের তরুণী আছো। একসময় আমি মনে করতাম যে ধূমপান মনে হয় ছেলেরাই করে, কিন্তু এখন মাঝে মাঝে যে বিভিন্ন টেলিভিশনের নাটকে বা বিভিন্ন ইয়াতে দেখা যায় যে মেয়েরাও ধূমপানে অভ্যস্ত। পত্রিকা দেখলে দেখা যায় যে এখন মেয়েরাও নেশা এবং ধূমপানে আসক্ত হয়ে যাচ্ছে। এটা হলো তার বন্ধুদের জন্য। আগেকার দিনে আমাদের সময় আমরা এরকম মেয়ে বন্ধু কল্পনাই করা যেত না। এখন তো মেয়ে বন্ধু নাই, এরকম ছেলে পাওয়া খুব কঠিন। আমার ছেলেদের মেয়ে বন্ধু নাই, মেয়ের আবার ছেলে বন্ধু নাই, এটা তো ভাবেই জানা। দেখা যায় এই বন্ধুদের জন্য অনেক সময় অনেক ভালো ভালো ছেলে, অনেক ভালো ভালো মেয়ে, তারা খারাপ পথে চলে যাচ্ছে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। প্রথম ধূমপান করে, ধূমপান থেকে তারপরে ধীরে ধীরে এটা গভীরের দিকে যায়। তো এই যে নেশা, এইগুলো কিন্তু আন্তর্জাতিক চক্রান্ত। তোমরা যুবক শ্রেণী, আমরা তো বৃদ্ধ হয়ে গেছি, একসময় আমরা বিলীন হয়ে যাব। আমাদের এই পথগুলিতে তোমরা আসবে, আমাদের সাথে আরও ভালো করে তোমরা ক্লাস নেবে, ক্লাসে ভালোভাবে পাঠদান করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। তো তোমাদের দিকে আমরা তাকিয়ে আছি। বা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ কিন্তু এই তরুণরাই করেছে, যুবকরাই করেছে। আমরা কিন্তু বুড়ারা যাই নাই, বৃদ্ধরা কিন্তু স্বাধীনতা যুদ্ধ করে নাই, স্বাধীনতা যুদ্ধ করেছে কিন্তু তরুণরা হলো প্রতিবাদী, অন্যায়ের প্রতিবাদ করে, তাদের পিছুটান নাই। আমাদের কিন্তু পিছুটান আছে। আমরা একটা কাজ করতে গেলে চিন্তা করি যে আমি কাজটা করবো, পরে বিপদ হলে এটা দেখবে কি, কিন্তু তরুণদের সেই চিন্তা নাই। তো এই জন্য তরুণ যুবক হলো সম্ভাবনা, তোমরা কিন্তু আমাদের দেশের সম্ভাবনা। তো তোমরা যদি ভালো হও, ভালো থাকো, সমাজকে ভালো কিছু দিবে, এক একটা ভালো মানুষ, এক একটা আলোকে লাইট, রাস্তায় যেমন মিউনিসিপ্যাল কর্পোরেশন অনেক দূর পরপর একটা লাইট দিয়ে রাখে, পুরা শহর আলোকিত হয়ে যায়। তোমরা কিন্তু এক একটা ল্যাম্পপোস্টের মধ্যে সেই বাতি, তোমাদের দ্বারা সমাজ আলোকিত হবে, আবার তোমাদের দ্বারা সমাজ ধ্বংস হবে। তো তুমি বেছে নিবে কোনটা করবে, কারণ পৃথিবীতে বেশি দিন থাকা যাবে না। তোমার মানুষ তার কর্মের মাধ্যমে পৃথিবীতে বেঁচে থাকে, ভালো কাজের মাধ্যমে, খারাপ কাজের মাধ্যমে। তো খারাপ কাজ তো মানুষ তো এগুলা কামনা করে না, ভালো কাজই কামনা করে। তো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমাদের জীবনটা অনেক সুন্দর করবে, ধূমপান মুক্ত, তারপরে বিভিন্ন ধরনের এই যে কি গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা,
তারপরে সীসা কী সব শুনি, হ্যাঁ, তারপরে এই সব জিনিস থেকে মুক্ত থাকবে। তাই আমার দেশকে উন্নত করবে, তোমার বাবা মার মুখ উজ্জ্বল করবে, শিক্ষকদের মুখ উজ্জ্বল করবে এবং দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। আমি এই কামনা করে তোমাদের নিয়মিত পাঠদান বা পাঠ যেগুলো তোমরা শুনবে এবং পড়াশোনা মনোযোগী হবে, এই আশা করে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।